আচ্ছা, এমন একটা অ্যাপের কথা ভাবুন তো, যেটা আপনাকে শুধু একটা বোতাম চাপার জন্য ডিজিটাল টোকেন দিচ্ছে। শুনতে বেশ সহজ লাগছে, তাই না? খুবই সহজ। কিন্তু যদি বলি, এই সাধারণ কাজের পেছনে 1 বিলিয়ন ব্যবহারকারীকে একজোট করার মতো একটা বিশাল পরিকল্পনা আছে। হ্যাঁ, পরিকল্পনাটা আসলেই বিশাল। আজ আমরা ইন্টারলিংক নামের এমনই একটা প্রকল্প নিয়ে কথা বলবো। আমাদের হাতে শ্বেতপত্র আছে, কিছু রিপোর্ট আছে, আর ব্লকচেন টেকনোলজির উপর কিছু একাডেমিক গবেষণাপত্র আছে। আর এই সবকিছু মিলিয়ে আমরা বোঝার চেষ্টা করব ইন্টারলিংকের আসল লক্ষ্যটা কি। একদম। এটা কি সত্যি ব্লকচেন জগতে নতুন কিছু করতে চলেছে, নাকি এটা আর একটা উচ্চাভিলাষী স্বপ্ন? প্রশ্নটা খুবই জরুরি, কারণ একদিকে দেখুন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বা এনআইএসটির মতো প্রতিষ্ঠানের সমর্থন আছে। এটা প্রকল্পটাকে একটা বিশ্বাসযোগ্যতা দেয়। অবশ্যই। কিন্তু অন্যদিকে ক্রিপ্টো জগতে তো আমরা এমন অনেক বড় বড় কথা আগেও শুনেছি, তাই না? ঠিক। তাই আজকের আলোচনায় আমরা এর সব দিক খতিয়ে দেখব, ভালো মন্দ সব। একদম। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। একজন সাধারণ ব্যবহারকারীর জন্য ইন্টারলিংক ঠিক কি? আচ্ছা, বাইরে থেকে দেখলে এটা একটা খুবই সাধারণ স্মার্টফোন অ্যাপ। একজন ব্যবহারকারী অ্যাপটা ডাউনলোড করে, নিজের মুখ মানে ফেস ভেরিফিকেশন করে একটা আইডি তৈরি করে। ফেস ভেরিফিকেশন, তার মানে বট বা নকল অ্যাকাউন্ট ঠেকানোর জন্য। ঠিক তাই। এরপর প্রতি 4 ঘন্টায় অ্যাপটা খুলে একটা বোতাম চাপলেই হয়, আর তার বিনিময়ে 30টা করে আইটিওএলজি টোকেন পাওয়া যায়। মাত্র এটুকুই? আপাত দৃষ্টিতে এটুকুই, কিন্তু এর গভীরে আছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটা মানব কেন্দ্রিক পরিকাঠামো তৈরির লক্ষ্য। মানব কেন্দ্রিক পরিকাঠামো, এ কথাটা কিন্তু বেশ ভারী শোনায়। বেশ ভারী। আর 1 বিলিয়ন ব্যবহারকারী লক্ষ্যমাত্রা তো আরও বেশি, মানে উচ্চাভিলাষী। অতীতে তো আমরা দেখেছি এই ধরনের মাইনিং অ্যাপে কিছুদিন পর ব্যবহারকারীরা আগ্রহ হারিয়ে ফেলে। হ্যাঁ, এটা একটা বড় চ্যালেঞ্জ। প্রতিদিন নিয়ম করে একটা বোতাম টেপাটা তো একঘেয়ে হয়ে যেতেই পারে। ইন্টারলিংক কিভাবে ভাবছে যে কোটি কোটি মানুষ বছরের পর বছর ধরে এই কাজটা করবে? আপনি একদম সঠিক একটা প্রশ্ন করেছেন। আর এখানেই তাদের পরিকল্পনার একটা ইন্টারেস্টিং দিক দেখা যায়। তারা জানে যে মানুষ মাইনিং সেশন মিস করবেই, এটা খুবই স্বাভাবিক। অবশ্যই। তাই তারা কোনো কঠোর শাস্তির ব্যবস্থা রাখেনি, বরং একটা রিকভারি মেকানিজম রেখেছে। রিকভারি মেকানিজম মানে হলো কেউ যদি কিছুদিন নিষ্ক্রিয় থাকার পর আবার ফিরে আসে, তাকে একেবারে শূন্য থেকে শুরু করতে হবে না। ও আচ্ছা, তার মানে ফিরে আসার বাধাটা কম। একদম। এতে দীর্ঘ মেয়াদে ব্যবহারকারী ধরে রাখতে সাহায্য হয়। তার মানে ব্যবহারকারীকে তাড়িয়ে দেওয়ার বদলে ফিরিয়ে আনার দিকেই এদের নজর বেশি। ইন্টারেস্টিং। কিন্তু এই যে প্রতিদিনের ক্লিক, এটাকে নাকি বলা হচ্ছে অন-চেইন রেপুটেশন তৈরি করা। ব্যাপারটা কি? এটা কি স্কুলের প্রতিদিনের হাজিরার মতো? হ্যাঁ, কিছুটা সেরকমই ভাবতে পারেন, তবে এর গুরুত্ব আরও অনেক বেশি। অন-চেন রেপুটেশন মানে হলো ব্লকচেনের ওপর আপনার পরিচয়ের একটা জীবন্ত ইতিহাস তৈরি হচ্ছে। একটা ইতিহাস? হ্যাঁ, আপনি কতটা নিয়মিত, কতটা প্রতিশ্রুতিবদ্ধ, তার সবই স্বচ্ছভাবে রেকর্ড করা হচ্ছে। কেউ যদি মাইনিং সেশন মিস করে, তার কমিটমেন্ট স্কোর হয়তো কিছুটা কমে যায়। কিন্তু সে আবার ফিরে আসতে পারে। ঠিক, আর যখন ফিরে আসে তখন সেই স্কোর পুনরায় তৈরি করার সুযোগ পায়। এই ডেটাটা ভবিষ্যতে খুব কাজে লাগবে। যেমন ধরুন, নেটওয়ার্কের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভোট দেওয়ার অধিকার বা বিশেষ কোনো পুরস্কার পাওয়ার ক্ষেত্রে। কিন্তু একটা প্রশ্ন, প্রতিদিন একটা বোতাম ছাপাটা কি সত্যি কমিটমেন্ট বা প্রতিশ্রুতির প্রমাণ? বলুন। মানে এটা তো একটা যান্ত্রিক অভ্যাসও হতে পারে। বট বা অটোমেশন দিয়েও তো এটা করা সম্ভব, তাই না? চমৎকার প্রশ্ন। আর এখানেই ইন্টারলিংকের মূল দর্শনটা লুকিয়ে আছে। একটা একাডেমিক গবেষণাপত্রে এটাকে প্রুফ অফ কমিটমেন্ট বা পিওসিএমটি বলা হয়েছে। প্রুফ অফ কমিটমেন্ট? হ্যাঁ, দেখুন, প্রচলিত ক্রিপ্টোসিস্টেম যেমন বিটকয়েনের প্রুফ অফ ওয়ার্ক নির্ভর করে কম্পিউটিং শক্তির ওপর। যার যত বেশি কম্পিউটার, তার তত বেশি প্রভাব। একদম। আবার প্রুফ অফ স্টেক নির্ভর করে টাকার ওপর। যার যত বেশি টোকেন, তার তত ক্ষমতা। দুটোই রিসোর্স নির্ভর। আর সমস্যাটা হলো, এই দুটো জিনিসই একজন ব্যক্তি অনেক পরিমাণে জোগাড় করতে পারে। একজন ধনী ব্যক্তি হাজার হাজার নকল পরিচয় তৈরি করে পুরো নেটওয়ার্ককে প্রভাবিত করতে পারে, যেটাকে সিবিল অ্যাটাক বলা হয়। ঠিক। তাহলে প্রুফ অফ কমিটমেন্ট কিভাবে আলাদা? প্রুফ অফ কমিটমেন্ট এমন একটা সম্পদের ওপর নির্ভর করে যা টাকা বা কম্পিউটিং শক্তির মতো সহজে নকল করা যায় না। আর সেই সম্পদটা কি? মানুষের মনোযোগ এবং সময়।
মানুষের মনোযোগ। হ্যাঁ, একজন মানুষ শারীরিকভাবে একই সময়ে 100টা ভিন্ন পরিচয়ের জন্য সক্রিয়ভাবে কাজ করতে পারে না। ও আচ্ছা, বুঝতে পারছি। তো প্রচলিত সিস্টেমে যার টাকা বা কম্পিউটিং শক্তি বেশি সেই রাজা, কিন্তু ইন্টারলিংক এমন এক ভবিষ্যতের কথা ভাবছে যেখানে আপনার টাকা নয়, আপনার প্রতিদিনের 5 সেকেন্ডের মনোযোগই আপনাকে নেটওয়ার্কের একজন মূল্যবান অংশীদার করে তুলবে। এটা তো ক্ষমতার ভারসাম্যের একটা আমূল পরিবর্তনের চেষ্টা। এক কথায় তাই। তার মানে এই সিস্টেমের মূল উদ্দেশ্য হল আসল যাচাই করা এবং সক্রিয় মানুষদের খুঁজে বের করা আর তাদের পুরস্কৃত করা, তাই তো? একদম ঠিক। তাদের সিস্টেমে কোনো কিছুই এলোমেলো না। পুরস্কার দেওয়া হয় শুধুমাত্র যোগ্য ব্যবহারকারীদের, যারা প্রতিদিন তাদের প্রতিশ্রুতি প্রমাণ করে। এটাকে তো একটা ডিজিটাল ক্লাবের সদস্যপদের মতো ভাবা যায়। দারুণ বলেছেন। ঠিক তাই। ক্লাবের সদস্যপদ ধরে রাখার জন্য আপনাকে দামি চাঁদা দিতে হচ্ছে না, শুধু প্রতিদিন একবার হাজিরা দিতে হচ্ছে। এই দর্শনটা তো সত্যি দারুণ, কিন্তু শেষ পর্যন্ত যে কোনো প্রকল্পের সাফল্য তো নির্ভর করে তার অর্থনৈতিক মডেলের উপর। অবশ্যই। ইন্টারলিংক কিভাবে নিশ্চিত করছে যে ব্যবহারকারীদের এই কমিটমেন্টের একটা আর্থিক মূল্য থাকবে? এখানেই হয়তো তাদের ডুয়েল টোকেন সিস্টেম অর্থাৎ আইটিএলজি এবং আইটিএল এর ভূমিকাটা গুরুত্বপূর্ণ। আপনি একদম ঠিক জায়গায় সংযোগটা স্থাপন করেছেন। এই ডুয়েল টোকেন মডেলটা খুব ভেবেচিন্তে ডিজাইন করা হয়েছে। আইটিএলজি বা ইন্টারলিংক জেনেসিস টোকেন হল কমিউনিটির টোকেন। জেনেসিস টোকেন? হ্যাঁ, এটা শুধুমাত্র যাচাইকৃত মানুষেরা মাইনিংয়ের মাধ্যমে পেতে পারে। এর মূল উদ্দেশ্য হল সাধারণ ব্যবহারকারীদের হাতে ক্ষমতা দেওয়া, যাতে তারা প্রকল্পের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিতে পারে। আর এই অংশ নেওয়ার প্রক্রিয়াটা কি? এখানে কি ডিএও এর কোনো ভূমিকা আছে? যারা এই বিষয়ে নতুন তাদের জন্য যদি একটু বুঝিয়ে বলতেন। অবশ্যই। এই ক্ষমতাটা প্রয়োগ করা হয় একটা ডিএও বা ডিসেন্ট্রালাইজড অটোনোমাস অর্গানাইজেশনের মাধ্যমে। ডিএও হল একটা অনলাইন কমিউনিটি চালিত সংগঠন, যেখানে টোকেন হোল্ডাররা ভোটের মাধ্যমে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেয়। যেমন কী ধরনের সিদ্ধান্ত? বিলের টাকা কোথায় খরচ হবে, এই সব বড় বড় সিদ্ধান্ত আইটিএলজি হোল্ডাররা ভোটের মাধ্যমে ঠিক করবে। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে। আমার মতো একজন সাধারণ ব্যবহারকারী যার কাছে হয়তো খুব বেশি টোকেন নেই, তার ভোট কি আদৌ কোনো প্রভাব ফেলবে? শেষ পর্যন্ত এটা বড় বড় টোকেন হোল্ডারদের খেলা হয়ে থাকবে না তো? এটা একটা খুবই যৌক্তিক আশঙ্কা। আর এই সমস্যার সমাধানের জন্যই দ্বিতীয় টোকেন আইটিএল বা ইন্টারলিংক টোকেনকে আনা হয়েছে। আচ্ছা, এবার দ্বিতীয় টোকেনটার কথা আসছে। হ্যাঁ, আইটিএল হল একটা স্ট্র্যাটেজিক বা কৌশলগত টোকেন। এর মোট সরবরাহ 10 বিলিয়ন এবং এটা অপরিবর্তনীয়। এটা মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বড় অংশীদার আর ইকোসিস্টেমের জন্য ডিজাইন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী? হ্যাঁ, ভবিষ্যতে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনায় এই টোকেনটাই মূল ভূমিকা পালন করবে। এর ফলে প্রাতিষ্ঠানিক স্বার্থ আর কমিউনিটির স্বার্থকে স্পষ্টভাবে আলাদা রাখা হয়েছে। তার মানে আইটিএলজি দিয়ে কমিউনিটি শাসন করবে আর আইটিএল দিয়ে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে। একদম। একটা আরেকটার উপর অযাচিত প্রভাব ফেলবে না। তার মানে দুটো টোকেন একে অপরের সাথে প্রতিযোগিতা করছে না, বরং নিজেদের পরিপূরক হিসেবে কাজ করছে। মডেলটা বেশ পরিষ্কার। আচ্ছা, তাহলে এই প্রকল্পের বাস্তব রূপ আমরা কবে দেখতে পাব? টোকেন এক্সচেঞ্জে আসার ব্যাপারে কোনো নির্দিষ্ট সময়সীমা কি আছে? একটা সম্ভাব্য সময়সীমা হল 2025 সালের শেষ ভাগ বা 2026 সালের প্রথম ত্রৈমাসিক। 2025 বা 2026? তবে আবারও মনে করিয়ে দিই, চূড়ান্ত সিদ্ধান্তটা নেবে আইটিএলজি হোল্ডারদের ডাও। মানে কমিউনিটি আসল সিদ্ধান্ত নেবে? ঠিক। এই মুহূর্তে তারা একটা প্রাইভেট মেইন নেট চালু করার দিকে এগোচ্ছে, যা মূলত একটা মানবকেন্দ্রিক লেয়ার 1 ব্লকচেন। লেয়ার 1 ব্লকচেন মানে প্রযুক্তির মূল ভিত্তি, তাই তো? হ্যাঁ। কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কি শুধু এই পরিকল্পনার উপর ভিত্তি করেই আগ্রহী হচ্ছে? তাদের দিক থেকে কোনো বাস্তব পদক্ষেপ কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এবং এটাই এই প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটা। তাই নাকি? কুকয়েনের একটা প্রতিবেদন বলছে, বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইতিমধ্যে আইটিএল টোকেনকে তাদের ট্রেজারি অ্যাসেট বা সংরক্ষিত সম্পদ হিসেবে সংগ্রহ করতে শুরু করেছে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয়গুলো, তারা এই টোকেনগুলো সরাসরি ইন্টারলিংক দলের কাছ থেকে বিশেষ ছাড়ে কিনছে না। তাহলে কিভাবে কিনছে? তারা ওটিসি বা ওভার দি কাউন্টার মার্কেট থেকে কিনছে। এক মিনিট,
এটা তো অনেক বড় ব্যাপার। এর তাৎপর্য কি? সাধারণ মানুষের জন্য এর মানে কি দাঁড়ায়? এর মানে বিশাল। এটা অনেকটা এমন যে বড় বড় বিনিয়োগকারীরা একটা কোম্পানির শেয়ার বাজারে আসার আগেই সেই শেয়ার খোলা বাজার থেকে কেনা শুরু করেছে। এটা প্রমাণ করে যে তারা প্রকল্পের ভবিষ্যতের ওপর এতটাই আস্থা রাখে যে কোনো বিশেষ সুবিধা ছাড়াই এর অংশ হতে চায়। ওয়াহ! এটা তো প্রকল্পের প্রতি গভীর প্রাতিষ্ঠানিক আস্থার একটা শক্তিশালী লক্ষণ। অবশ্যই, এবং এটা একটা স্বাভাবিক চাহিদা তৈরি করছে। কিন্তু টোকেনের সংখ্যা তো সীমিত। মুদ্রাস্ফীতি বা টোকেনের দাম পড়ে যাওয়ার মতো ঝুঁকি নিয়ন্ত্রণের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য তাদের একটা পরিষ্কার পরিকল্পনা আছে। যেমন নেটওয়ার্কে লেনদেন ফি হিসেবে যে টোকেনগুলো ব্যবহার হবে তার একটা অংশ পুড়িয়ে ফেলা হবে বা বার্ন করা হবে, যা মোট সরবরাহ কমিয়ে দেবে। ঠিক। এর পাশাপাশি ১০০ বার পর্যন্ত হ্যাভিং ইভেন্ট হতে পারে, যেখানে প্রতিবার মাইনিং থেকে পাওয়া টোকেনের সংখ্যা অর্ধেক হয়ে যাবে। আর বট তো এমনিতেও নেই। একদম। যেহেতু পুরো সিস্টেমটা ফেস ভেরিফিকেশনের ওপর নির্ভরশীল, তাই বট বা অটোমেশন ফার্ম দিয়ে কৃত্রিমভাবে টোকেন তৈরি করা প্রায় অসম্ভব। বেশ, অর্থনৈতিক এবং দার্শনিক দিকগুলো তো বোঝা গেল, কিন্তু সবশেষে সবকিছু নির্ভর করে প্রযুক্তির উপর। ১ বিলিয়ন ব্যবহারকারী এবং পেমেন্ট সিস্টেমকে সমর্থন করার জন্য যে ধরনের প্রযুক্তি দরকার, তা কি ইন্টারলিংকের আছে? তারা তো নিজেদেরকে একটা অত্যন্ত দ্রুতগতির লেয়ার 1 ব্লকচেন হিসেবে দাবি করে। হ্যাঁ, দাবিটা অনেক বড়। আমরা তো অতীতে অনেক প্রকল্পকেই এমন দাবি করতে শুনেছি। ঠিক, শুধু দাবি করলেই হবে না, করে দেখাতে হবে। ইন্টারলিংক ঠিক কোন প্রযুক্তি ব্যবহার করছে তা এখনও বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে এই ধরনের লক্ষ্য পূরণের জন্য কী ধরনের প্রযুক্তি প্রয়োজন হতে পারে তার একটা ধারণা আমরা ইমার্জিং সায়েন্স জার্নালের একটা গবেষণাপত্র থেকে পেতে পারি। কি বলা হয়েছে সেখানে? সেখানে ব্লকচেনকে দ্রুত আর নিরাপদ করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এবং ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং ডিআরএল ব্যবহারের কথা বলা হয়েছে। এআই আর ব্লকচেইন একসাথে, এর মানে কি এই যে নেটওয়ার্কের সিদ্ধান্তগুলো একটা এআই দ্বারা নিয়ন্ত্রিত হবে? এটা একটা ভালো প্রশ্ন। মানে এটা কি বিকেন্দ্রীকরণের ধারণার পরিপন্থী নয়? প্রযুক্তিটা একটা ব্ল্যাক বক্স বা রহস্যময় বাক্সের মতো হয়ে যাওয়ার ঝুঁকি থাকে না? আপনার আশঙ্কাটা একদমই অমূলক নয়, এবং এটা ব্লকচেন জগতে একটা চলমান বিতর্ক। গবেষণাপত্রটি বলছে এই প্রযুক্তি ব্যবহার করে লেনদেনের গতি প্রতি সেকেন্ডে ২২,০০০ পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। এটা অসাধারণ। কিন্তু ঝুঁকিও আছে। অবশ্যই, আপনি যেমনটা বললেন, এআই চালিত সিস্টেম অতিরিক্ত কেন্দ্রীভূত হয়ে পড়তে পারে এবং এর স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। ইন্টারলিংকে এই গতি এবং বিকেন্দ্রীকরণের মধ্যে একটা সঠিক ভারসাম্য খুঁজে বের করতে হবে। তাদের জন্য এটাই হবে সবচেয়ে বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ। তাহলে আজকের আলোচনা শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? ইন্টারলিংক, যা বাইরে থেকে দেখতে একটা সাধারণ মাইনিং অ্যাপ, তার ভেতরে রয়েছে প্রুফ অফ কমিটমেন্টের মতো একটা গভীর দর্শন, একটা সুচিন্তিত ডুয়েল টোকেন অর্থনৈতিক মডেল, এবং ১ বিলিয়ন ব্যবহারকারীর মতো বিশাল এক লক্ষ্য। আমার মতে এই প্রকল্পের মূল উদ্ভাবন হল এটা টাকা বা কম্পিউটিং শক্তির পরিবর্তে মানুষের মনোযোগ আর প্রতিশ্রুতিকে ডিজিটাল জগতে একটা মূল্যবান সম্পদ হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এর সাফল্য দুটো বিষয়ের ওপর নির্ভর করবে। কি কি? প্রথমত, কোটি কোটি ব্যবহারকারীকে দীর্ঘমেয়াদে ধরে রাখার মতো একটা আকর্ষণীয় ইকোসিস্টেম তৈরি করা। আর দ্বিতীয়ত, সেই বিশাল ব্যবহারকারীর চাপ সামলানোর মতো একটি শক্তিশালী, নিরাপদ এবং যথেষ্ট বিকেন্দ্রীভূত প্রযুক্তি তৈরি করা। সব মিলিয়ে এটা কোনো দ্রুত সাফল্য পাওয়ার প্রকল্প নয়, বরং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। একদম। তাহলে শুরুতে যে প্রশ্নটা করেছিলাম, ইন্টারলিংক কি বিপ্লব নাকি শুধুই হাইপ? উত্তরটা সম্ভবত এর মাঝামাঝি কোথাও। এটি একটি যুগান্তকারী ধারণা, যার বাস্তবায়ন করাটা অত্যন্ত কঠিন। একদম। পরিশেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই। প্রুফ অফ কমিটমেন্ট এমন এক ভবিষ্যতের ইঙ্গিত দেয় যেখানে ব্লকচেনের নিরাপত্তা মানুষের সময়ের ওপর নির্ভর করবে, অর্থের উপর নয়। একবার ভাবুন, আমরা এমন এক এআই চালিত বিশ্বের দিকে এগোচ্ছি যেখানে প্রায় সবকিছুই স্বয়ংক্রিয় হয়ে যাবে। সেই পৃথিবীতে কোন জিনিসটা সবচেয়ে দুর্লভ আর মূল্যবান হবে, যা এআই নকল করতে পারবে না? সম্ভবত যাচাইকৃত মানুষের প্রকৃত মনোযোগ। ঠিক তাই, ইন্টারলিংক তাদের পুরো ভবিষ্যৎ এই ধারণার উপর বাজি ধরছে। এখন প্রশ্ন হল,
তারা কি সঠিক? মানুষের মনোযোগই কি আগামী দিনের সবচেয়ে বড় সম্পদ হতে চলেছে?